শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, বলা হয়ে থাকে তারুণ্যেই শক্তি, তারুণ্যেই মুক্তি। পৃথিবীতে আজ অবধি যত মহৎ কর্ম সাধিত হয়েছে, মুক্তির উদ্যম হাওয়া যতবার যত দিকে প্রভাবিত হয়েছে, সেক্ষেত্রে তরুণ সমাজের অর্থাৎ তারুণ্যের রয়েছে অসামান্য অবদান। এবং আজকের এই তারকা কথনের সেট আলোকিত হয়েছে আমাদের এই প্রজন্মের, তরুণ প্রজন্মের ৩ মুখ নিয়ে। তাদের কাছ থেকে শুনবো তাদের বেড়ে ওঠার কথা, কাজের কথা, স্বপ্নের কথা। এবং চলুন পরিচিত হয়ে নিই তাদের সাথে। আমাদের সাথে আছে পারসা মেহজাবিন পূর্ণি, সঙ্গীত শিল্পী এবং শিক্ষার্থী, এবং আরও আছে ফাবিয়া তামান্না, এবং আমাদের সাথে আরও আছে অতুল। শুভ দুপুর তোমাদের, কেমন আছো তোমরা? খুবই ভালো আছি। ভালো আছি। আমি শুরুতেই বলছিলাম যে আমরা সব কিছু শুনবো, বেড়ে ওঠার কথা শুনবো, স্বপ্নের কথা শুনবো, কাজের কথা শুনবো, এবং একটি নতুন বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব। শুরুতেই চলে যেতে চাই পূর্ণি তোমার কাছে। তুমি অসাধারণ গান করো, গান লিখছো। শুরুতে আমরা তোমাকে একটা ময়না পাখি, একটা পাখিকে কাঁধের উপর নিয়ে গান গাইতে দেখেছি, এবং এখন দেখি তুমি নিজে গান লিখছো এবং গান করছো। আসলে এই যে গানের প্রতি ভালোবাসা বা পারিবারিক যে একটা আবহ, কিভাবে এই ভালোবাসাটা তৈরি হলো সেটি জানতে চাই। ভালোবাসাটা অনেক ছোটবেলা থেকেই তৈরি হওয়া বলতে গেলে। আমার যখন 3 বছর বয়স, আমি তখন থেকে গান করি। তো ওখান থেকে আসলে আসা। বাবা মায়ের একটা ইচ্ছা ছিল যে গান শিখবে মেয়ে, হয়তো এভাবে গান করব কখনো এটা চিন্তা করেনি, কিন্তু একটা ইচ্ছা ছিল যে গান শিখবে, শেখার মতো করে শিখবে। ওই জায়গা থেকে করতে করতে আসলে এই ভালোবাসাটা গানের প্রতি। আর এখন আসলে মানে এই জিনিসটা এমন, যেটা ছাড়া আমি থাকতে পারবো না, এরকমই একটা বিষয় দাঁড়িয়েছে। আমি চলে যেতে চাই তামান্না তোমার কাছে। আমরা জানি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়াশোনা করছো। আমরা জানি চারুকলা মানে শিল্পের সাথে যারা জড়িয়ে থাকে, শিল্পকে নিয়ে যারা কাজ করে, তাদের মধ্যে তাদের চিন্তা চেতনা কিংবা তাদের পৃথিবীটা একটু অন্যরকম থাকে। তো তোমার জায়গা থেকে চারুকলাতেই কেন পড়াশোনা করছো, বা ভবিষ্যতে এই বিভাগ থেকে পড়াশোনা করে কি করতে চাও? আসলে শুরুটা যেভাবে হয় যে আমি খুব ন্যাচারাল থাকতে খুব পছন্দ করি। যেমন মানে আমি নিজেকে কিভাবে প্রকাশ করতে পারবো, হয়তো আমি অন্যান্য যে সাবজেক্টগুলো আমাদের চোখের সামনে ছিল সেগুলোকে আমি খুব সহজ মাধ্যম হিসেবে নিতে পারিনি যে আমি নিজেকে প্রকাশ করতে পারি। কিন্তু ছবি আঁকা ব্যাপারটা এমন, এত সাবলীল, এত সুন্দর যে যদি কেউ সাবলীল থাকতে চায় তবে সেই মাধ্যমটা নির্দ্বিধায় বাছাই করে নিতে পারে। তো আমার এটাই চাওয়া যে আমি নিজেকে যেন সহজভাবে, সুন্দরভাবে নিজেকে রাখতে পারি। সেই জন্যই আমার চারুকলায় আসা, এবং আরো অনেক অনেক স্বপ্ন আছে, ইনশাল্লাহ বলবো। চলে যাচ্ছি অতুল তোমার কাছে। তুমিও চারুকলা অনুষদ থেকে ভাস্কর্য ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছো। ভাস্কর্য ডিপার্টমেন্টে পড়াশোনা করে মানে এই ডিপার্টমেন্টেই কেন আসা, বা কিভাবে মূলত তোমার চিন্তা ভাবনাতে এটা আসলো, বা কি কি কাজ করছো এখন, সেই সব কিছু জানতে চাই। আসলে ছোটবেলা থেকে চারুকলার স্টার্টিংটা হয়েছিল পেন্টিং থেকে ভাস্কর্যে আসার জার্নিটা একেবারেই ডিফারেন্ট ছিল। লাইক ছবি ছোটবেলা থেকে আঁকতাম, কিন্তু ছবিকে আমি যতটুকু রিলেট করছি, ভাস্কর্যকে আমি এর থেকে আরো ভালোভাবে রিলেট করতে পারছি। লাইক এই গ্লাসটা যদি আমি একটা ক্যানভাসে আঁকি, 2D, মানে এটা আমি ধরা ছোঁয়ার মধ্যে নাই, এটা জাস্ট আমি দেখতে পারতেছি, কিন্তু আমি যখনই পুরো গ্লাসটা বানাচ্ছি এটা আমি ধরতে পারছি, ফিল করতে পারতেছি। এই যে এই ফিলটা, এটা একটা আলাদা ব্যাপার ছিল আমার কাছে, ব্যাপারটা আমার কাছে নতুনও ছিল। সো ওখান থেকে শিফট করা ভাস্কর্যে, আর 3 ডাইমেনশনাল কাজের প্রতি আমার ছোটবেলা থেকে একটা ঝোঁক ছিল, সো ভাস্কর্যে শিফট করা। আবারও যাচ্ছি পূর্ণি তোমার কাছে। সম্প্রতি তোমার একটা গান চলো ভুলে যাই খুব বেশি ভাইরাল হলো, এবং এই গানটা আসলে আমাদের তরুণ সমাজকে অনেক বেশি উজ্জীবিত করেছে। এই গানটার লেখার পেছনে তোমার অনুপ্রেরণা কিংবা কোন জায়গাটা থেকে আসলে গানটা করলে? আসলে এরকম প্রতিবাদী গান আমার অনেক আগে থেকেই পছন্দ। আমরা এই যে দেখেছি 71-এর যে আমাদের গানগুলো ছিল, জাগরণের গান, আমি ছোটবেলায় ওগুলো অনেক শুনতাম। আমার বাবা অনেকগুলো সিডি এনে দিত। আমি তখন তো আর ফোন ছিল না, নেট ছিল না, তখন ওগুলোই আসলে আমি সারাদিন ধরে শুনতাম। দেশের গানের প্রতি ভালোবাসা আমার ছোট থেকেই। তো অনেক আগে থেকে আসলে চিন্তা করছিলাম যে আমি কিছু লিখবো দেশ গানের জন্য, দেশের জন্য। হয়তো ভাবে সুযোগ হয়ে ওঠেনি, বা ওই ক্ষেত্র বা ওই সাহস আমি পাইনি। তবে যখন দেখছি যে সবাই আসলে কথা বলছে, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করছে, ওই জায়গা থেকে তারপরে একটা চাপা একটা কষ্ট থেকে আসলে গানটা লেখা। রাত 2টোর সময় বসে লিখেছিলাম গানটা। চাপা কষ্ট বলতে তুমি ঠিক গানটা যখন লিখেছি তার আগে ওই যে আমাদের
মানে যা যা হলো এটা তো আর বলার কিছু নেই নতুন করে, সবারই একটা আর্তনাদ, একটা ভেতরের একটা কষ্ট। আমার গানের প্রত্যেকটা লাইন আমার মনে হয় এটা আমার থেকে মানে আমার দেশের মানুষেরা বেশি বেশি রিলেট করবে। আমি তাদের মতো হয়ে লিখেছি, তাদের মতো করেই লিখেছি। আমরা কি একটু গানটা শুনবো এখন? ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। যাতে ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক নেট নিভে যাক যাতে হায় নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নি ওটা নাটক ছিল, ধরে নি সব ঠিকঠাক। এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ প্রিয় জাফরাহাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের ওপরে দাঁড়িয়ে। চলো দেখে নি বাতাবি লেবু লটকনে দেশে ছাড়িয়ে, চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত ক্ষরণ আকাশ থেকে ঝরুক, মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশান বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝ বানভাসি। গোধরে থাকুক আরো শের মানুষ, আঁকড়ে থাকুক গদি, পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি। বাহ, চমৎকার! তুমি যেমন গাইলে ঠিক একইভাবে তোমার গানের লিরিক্সের প্রত্যেকটা শব্দ, তুমি যে বললে প্রতিবাদ, এবং একই সাথে আমি বলতে চাই যে গানটা লেখা, গানটা গাওয়া এবং সেটা পাবলিশ করা খুব বেশি সাহসিকতার একটা কাজ। এবং তোমাকে এই জন্য আমরা সবাই অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। চমৎকার একটি গান তুমি আমাদের সবাইকে উপহার দিলে। এবারে চলে যাচ্ছি ফাবিয়া তোমার কাছে। তুমি চারুকলা থেকে পড়াশোনা করছো এবং এখন মূলত কি কাজ করছো, কি নিয়ে ব্যস্ত তুমি? বলাই বাহুল্য, এখন আমরা খুবই ব্যস্ত। সেটা হচ্ছে দেশকে রাঙানোর একটা পর্ব চলছে এখন। তার মধ্যে সবচেয়ে বড় একটা ভূমিকা রাখছে আমাদের চারুকলার স্টুডেন্টরা, তার মধ্যে আমিও একজন। খুবই সাধারণ। দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র চারুকলার স্টুডেন্ট বললে আসলে ভুল হবে, কারণ এখানে না খুব সাধারণ যারা চারুকলার ব্যাকগ্রাউন্ড না, তারাও হচ্ছে কি এখানে খুব আগ্রহ দেখাচ্ছে। ইভেন এমন হচ্ছে যে তারা আমাদেরকে খুঁজছে যে আপু আসো আমাদের সাথে কাজ করো, আমাদেরকে দেখিয়ে দাও ছবি আঁকা, বা আমরা এরকম করতে চাচ্ছি, তোমাদের সাথে থাকো। তো এই যে একটা মেলবন্ধন চলছে চারুকলার ব্যাকগ্রাউন্ড বা তার বাইরের স্টুডেন্টদের সাথে সবাই মিলে, তো সবাই মিলে যেমন একটা ঢাকা বা ঢাকার বাইরেও পুরো দেশটাকে যেন ঢেলে সাজানোর একটা সুন্দর একটা কারসাজি চলছে। মানে এক কথায় আমাদের দেশটাকে নতুনভাবে রাঙাতে তোমরা শিল্পটাকে কাজ করছো। আরও একটি ব্যাপার একটু বলতে চাই, এই যে আমরা আমাদের সবার কাছে বাংলাদেশ এবং দেশের প্রতি যে ভালোবাসা, এটা যে দিক যেভাবে প্রকাশ করছে, পার্সন যেরকম গান করেছে, তোমরা গ্রাফিতিতে কাজ করছো, দেশটাকে রাঙিয়ে তুলছো। এই যে স্বপ্নের একটা বাংলাদেশটাকে আসলে কোন জায়গায় দেখতে চাও, বা তোমার কাছে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশটা কেমন? আসলে স্বপ্নের বাংলাদেশ বলে অনেক কিছু চলে আসে, সেখানে যা আমরা বিগত সময়ে দেখে এসেছি, আমরা সেই বিগত জিনিসগুলো, যেগুলো অসুন্দর জিনিসগুলো ছিল, সেগুলো যেন আর না থাকে, খুব সুন্দরভাবে যেন সাজে, আর এটা যেন স্থায়ী হয়। যেমন এখন আমরা গ্রাফিতি করছি, বা অনেকে দেখা যাচ্ছে যার জায়গা থেকে সুন্দর কিছু উপস্থাপন করছে, আমরা চাই এই জিনিসগুলো যেন হারিয়ে না যায়, পরবর্তীতে এগুলো যেন থেকে যায়, এগুলো রক্ষণাবেক্ষণ যেন আমরা নিজেরাও করতে পারি, বা আমাদের যারা উপরের লেভেলে যারা আছেন, যারা দায়িত্বশীল, তারা যেন আমাদের সহায়তা করে। আমরাও সেটি প্রত্যাশা করি যে আমাদের দেশটা রঙিন থাকুক, সুন্দর থাকুক, আমাদের সকলের ভালোবাসার দেশ। অতুল, তোমার কাছে যেতে চাই, কিন্তু স্ক্রিনে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি তোমাদের কাজের, এবং এই যে নতুনভাবে রেঙে উঠছে আমাদের বাংলাদেশটা, এটা দেখতেও আসলে অনেক বেশি ভালো লাগে। এবং এই কাজটার জন্য তোমরা যারা কাজ করছো, তোমাদের কাছেও কিন্তু আমরা অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা তোমাদের কাছে।
অতুল, তুমি ভাস্কর্য নিয়ে কাজ করছো, একসাথে গ্রাফিতিও করছো। তোমার কাছে যদি জানতে চাই যে তোমার পরিকল্পনা কি, বা এখন তোমরা কি কি করতে চাও? গ্রাফিতির কথা যদি বলতে হয় তাহলে একটু শুরু থেকেই বলতে হয়। আসলে গ্রাফিতির মূল জিনিসটাই হচ্ছে আন্দোলনের শুরু। গ্রাফিতি যে চর্চাটা শুরু হয়েছে, এটা হয়েছেই হচ্ছে একটা ন্যায় কথা বলার জন্য। মূলত এই কাজটা শুরু হয়েছে যখন আমরা, গ্রাফিতি মূল বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো কিছু বলতে পারতেছি না, আমাদের বাক স্বাধীনতায় যখন আঘাত আসতেছে। তো এই জায়গাটাতেই তুমি কিভাবে শুরু করলে, বা তোমার গ্রাফিতি শেখার সেই হাতেখড়িটা কোথায় বা কিভাবে? গ্রাফিতি শেখার হাতেখড়িটা আমার চারুকলাতে আসার মূল কাজই হচ্ছে এটা, বা মূল ইন্সপিরেশনটাই হচ্ছে এটা যে আমরা যে ছবি আঁকি বা যেটাই করি, ভাস্কর্য করি, আমরা কিছু একটা বলতে চাই। আমার কাছে স্বাধীনতাটা হচ্ছে বাক স্বাধীনতা প্রথম, আর বাকিটা আমি করে নিতে পারবো, বাকি স্বাধীনতা আমি নিজে অর্জন করে নিতে পারবো, ওইটাতে আমার কোনো মানে ঝামেলা নেই। কিন্তু কথা বলার যে স্বাধীনতাটা, এটা আমরা খুব কম মানুষই এতদিন আসলে পেরেছে, এটা বলতেই হবে, আসলে বলা ছাড়া কোনো উপায় নেই। তো এই কারণেই মূলত চারুকলায় আসা, যে আমি কিছু বলতে চাই, আমার কথা যে বোঝার সে বুঝে নেবে, আর যার এখানে নাই সে এটা বুঝতে পারবে না। এটাই আসলে একটা ফ্যাক্ট ছিল চারুকলায় আসার। তো এই তো গ্রাফিতিতে এই কারণেই আসা, যে গ্রাফিতির মধ্যে একটা মজা আছে যে লুকায়ে লুকায়ে কাজ করা, ওয়ালে প্রতিবাদী কিছু কথা বলা। তা এটা ছিল এরকমই, যে আর আমাদের আন্দোলনের বলেন বা যেটাই বলেন, এটার স্টার্টিংটা আরো ঢালাওভাবে হয়েছে এই গ্রাফিতিটা। তো এখন তো আমাদের এটা একদম রানিং চলতেছে, আন্দোলনের মাঝখানেও রানিং চলছে। এখন এটা দেখা গেছে যে আমাদের বিগত সময়ে যা হয়েছে, যেসব জায়গা থেকে আমরা ব্যাঘাত পাইছি। গ্রাফিতি এবং বাংলাদেশ দুটোকে এক করলে কোন জায়গায় যেতে চাও তোমরা? গ্রাফিতি আর বাংলাদেশকে দুই জায়গায় যদি এক করি, তাহলে আমরা যাইতে চাই হচ্ছে এমন একটা জায়গায় যেখানে আমাদের কোথাও বাধা থাকবে না, যেখানে আমরা নির্দ্বিধায় যে কোনো কিছুই করতে পারবো, যেটা ন্যায়ের পক্ষে যাবে, নিষ্ঠার পক্ষে যাবে। দ্যাটস ইট। বাহ, চমৎকার। পূর্ণি, তোমার কাছে আবার ফিরে আসি। তোমার এই যে সঙ্গীত শেখা, কার কাছে শিখেছিলে বা হাতেখড়িটা কোথায় ছিল? হাতেখড়ি ছিল বগুড়াতে। আমি বগুড়ায় শ্রদ্ধেয় আব্দুল আওয়াজ স্যারের কাছে শিখেছি গান। আসলে গান বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন ধরনের গান বিভিন্ন জায়গায় শেখা হয়েছে। যেরকম রবীন্দ্রসঙ্গীত আলাদা শিখেছি রবীন্দ্র পরিষদে, ওরকম ফোক আলাদা, উচ্চাঙ্গ আলাদা, নজরুল আলাদা, এরকম আর কি। তো আমার বেসটা আওয়াজ স্যারের কাছেই শেখা। কোন ধরনের গান শিখতে তখন? তখন আমি একদম যেটা বেসিক সারগাম থেকে যেটা শুরু করি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ওটাই আমার বেস। তো ওখান থেকেই শুরু করা। আমি সব ধরনের গান করতেই ভালোবাসি ছোট থেকেই। এমনিতে কোন ধরনের গান করতে তোমার বেশি ভালো লাগে? এটা বলা মুশকিল, কারণ আমার সব ধরনের গান করতেই ভালো লাগে। লোকগান আমাকে বেশি টানে আসলে, লোকসঙ্গীত, বাংলার সঙ্গীত আমাকে ভীষণ টানে। মানে ওই গানের প্রতি কখনো আমার কোনো যে বোরিংনেস থাকে না, ওটা আসে না, যখন ইচ্ছা তখনই শোনা যায় এমন। এখন গান বা বিজ্ঞাপন বা অভিনয় করা, কোন দিকটা নিয়ে বেশি ব্যস্ত আছো? আমি গানটা নিয়ে এখন বেশি ব্যস্ত আছি, এটাতেই বেশি ব্যস্ত থাকতে চাই আসলে। আসলে অভিনয় বা বিজ্ঞাপন বা যেসব মডেলিং, এই বিষয়গুলো আসলে আমার এখনো শেখার অনেকটাই বাকি আছে। আমি একদমই নতুন এই জায়গাতে। আমি নাটকও করেছি মাত্র 2টো, জানো হয়তো। তো একদমই নতুন। তো একটা জিনিস কি, গান তো আমি ছোট থেকে শিখছি, এটার প্রতি আমার একটা দক্ষতা আছে কিছুটা হলেও। আমার মনে হয় যে অভিনয় বা অন্যান্য দিকগুলোর প্রতি আমার সেরকম দক্ষতা আনতে হবে, তারপরে আসলে আমি খুব ভালোভাবে কাজ করতে চাই এগুলোতে। বা ক্যারিয়ারের কথাই যদি বলি, তাহলে ভবিষ্যতে কি অভিনয়ে যেতে চাও নাকি সঙ্গীতের মধ্যেই থাকতে চাও? সঙ্গীতের মধ্যে থাকতে চাই, কারণ সঙ্গীত আমি ভালোবাসি বলে করি, আর অভিনয়টা আসলে মানুষ চায় দেখে করি। যদি ওটার প্রতি ভালোবাসা আসে কখনো, তখন হয়তো ওটাও এভাবে করতে থাকবো। চমৎকার। তাহলে ভবিষ্যতে আমরা পারসাকে অভিনয় শিল্পী কিংবা সঙ্গীত শিল্পী অথবা দুটোই তোমার, আমরা সেটি দেখতে চাই। তামান্না, তোমার কাছে যেতে চাই, তুমি এখন চারুকলা নিয়ে পড়াশোনা করছো, ভবিষ্যতে তোমার প্ল্যান কি বা কি ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে চাও? আমি যদি একদম নিজের ব্যক্তিগত একটা মতামত শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি নিজে কিছু করতে চাই, মানে কারো আদেশ নিয়ে খুব প্রপারলি করতে হবে এরকমটা করতে চাই না। যেমন একটু টানতে হয় করোনার সময়টা, সেই সময়টাতে আমি আমাদের তো পড়াশোনা সব একেবারে স্থগিত হয়েছিল এমন একটা সময়। তখন আমি নিজেই চিন্তা করলাম যে আমি নিজেকে এমন একটা সময়ে নিয়ে যাই যে আমার অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, এবার আমি কি করব। তো সেই সময় আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, আমার নিজের একটা উদ্যোগ ছিল শিল্পঘর নামে। সেখানে আমার আঁকা ছবি আমি শেয়ার করতাম এবং সেখানে সেল হতো।
তো সেই জিনিসটা আমি যখন চারুকলা অ্যাডমিশন দিলাম এবং ভর্তি হলাম, তখন আমি সেই জিনিসটা একটু পজ করেছি, কারণ তখন দেখলাম যে আমার স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে হবে। তো যখন ভাবলাম যে স্কিল ডেভেলপ করা প্রয়োজন, আমার যারা ক্রেতা আসছেন তাদের মনস্তাত্ত্বিক যে চিন্তা, সেটার লেভেলটা মানে একটা জায়গায় স্থগিত হয়ে আছে, মানে স্থির, এই জায়গা থেকে আর বাড়ছে না। যদি আমার স্কিল ডেভেলপ না করি, তাদের যে আশা, তারা আমার কাছ থেকে কী চায়, সেটার চাওয়ার আকাঙ্ক্ষার জায়গাটাও বাড়বে না। তো আমি মনে করলাম যে আপাতত একটু বন্ধ রাখি, যেমন এখন বন্ধ আছে। আমি চাই যে আমার পড়াশোনার জায়গাটা একটা পর্যায়ে যখন শেষ হবে, তখন আমি উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত বা কাজ করতে চাই। পরিচিত হওয়ার দরকার নাই। এখন পর্যন্ত কোথায় কোথায় কাজ করেছো বা কি কি কাজ করেছো? আচ্ছা, এখন পর্যন্ত বিভিন্ন শিল্পীদের সাথে আমার কাজ হয়েছে। শিল্পীদের বলতে এখনকার যুগের অনেক শিল্পী আছেন যারা আমাদের ইয়ং আর্টিস্টদের নিয়ে কাজ করতে চায়, লাইক ভিডিও শুট এরকম টাইপের, বা এডিটিং, বা হচ্ছে কোনো একটা ক্যাটালগ ডিজাইন, এই সব ক্ষেত্রে আমাদের ডাকে। তো আমি ওরকম অনেক কাজ করেছি, এখনও করছি। তাছাড়া আমার বন্ধু অতুল আছে, অতুল যেহেতু ভাস্কর্যে, তো আমি ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে হওয়া সত্ত্বেও আমি অতুলের ডিপার্টমেন্টের যাই এবং ওদের সাথে কাজ করি। এবং সেই সুবাদে হয়েছে কি যে আমি শুধু ড্রয়িং অ্যান্ড পেইন্টিং নয়, ভাস্কর্যেও কাজ করি। এবং এর ক্ষেত্রে একটা পরিচিতি পেয়েছে যে ফাবিয়া বা তামান্না, ও ড্রয়িংয়ের পাশাপাশি স্কাল্পচারেও কাজ করে। অনেকে কনফিউজ হয়ে যায় আমি কি ড্রয়িং অ্যান্ড পেইন্টিং নাকি হচ্ছে স্কাল্পচারে। তো আমার বন্ধুদের মধ্যে এই কনফিউশনটা চলে, বাট স্টিল আমি দুইটা মাধ্যমেই কাজ করতে পছন্দ করি। এবং মাটির মধ্যে যে একটা, আমি জানি না, আমি যদিও ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ের স্টুডেন্ট, বাট তারপর মাটির প্রতি কেন জানি আমার একটা দুর্বলতা, মানে ধরলে মনে হয় এটা একটা শেপ ফর্ম চলে আসবে, ওটা আমার নিজের। মানে একটা মানুষের টোন, মানে গায়ের টোন, এই যে আমার গাল ধরলে যেমন এভাবে নিচে চলে যাচ্ছে শেপ, এরকম। তো মাটিটা আমি নিজের মতো করে শেপ দিতে পারি। তো এই জিনিসটা এত বেশি সরল, এত বেশি মানে নিজের মন থেকে আসে, তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। তারপর অনেক কিছু করছো তুমি। আমি অতুলের কাছে যেতে চাই। তুমি ভাস্কর্যে আছো, একই সাথে বিভিন্ন ধরনের কাজ করছো, দেশ নিয়ে ভাবনা চিন্তা আছে। তুমি কি কি ধরনের কাজ করেছো বা করছো এবং ভবিষ্যতে কি করার ইচ্ছে? বর্তমানে আমি যেহেতু ভাস্কর্যের সাথেই আছি, তো দেখা গেছে ভাস্কর্যের রিলেটেড কাজগুলোই এখন করা হচ্ছে। আগে দেখা গেছে যে বেশিরভাগ সময় আমি ওয়াল পেইন্টিং করতাম। ওয়াল পেইন্টিংয়ের কাজগুলোই আমি বেশি করা হইতো, বিভিন্ন স্কুলের ওয়ালে বা কারো ইন্টেরিয়ারের কাজে, এই ধরনের কাজ করা হইতো। কিন্তু এখন ভাস্কর্যে আসার পর এক্সপিরিয়েন্সটা আবার অন্যদিকে, এখন চলে গেছে দেখা গেছে টেরাকোটা। এই যে ভাস্কর্যটা করছো, প্রথম তোমার এই যে গ্রাফিতিতে কাজ করা কিংবা গ্রাফিতিকে একটা প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা, প্রথম কিভাবে শুরু করলে জিনিসটা? প্রথম এই জিনিসটা শুরু হয়েছে বলা যায় আমাদের আন্দোলন থেকেই। আচ্ছা, আন্দোলনেই আমাদের মূল কাজ করা শুরু হয়। একেবারে শুরুতে তো আমরা কোথায় শুরু করেছিলে? এটা আমাদের জগন্নাথের আশপাশেই এবং শাহবাগের যে এরিয়াটা ছিল, আমরা একেবারে মানে প্রচার দিনের আলোতে কিংবা সবার সামনে এই কাজগুলো করতে পারতাম না। আমাদের করতে হতো দেখা গেছে রাতে, কিংবা যেখানে হচ্ছে মানুষদের একটু আনাগোনা কম, যখন হচ্ছে পুলিশ নাই কিংবা পুলিশের থেকে একটু আড়ালে বা প্রশাসনের একটু বাইরে, মানে গ্রাফিতির মূল কাজটাই এটা, যে লুকায় করা, বা যেটা আমরা বলতে চাচ্ছি সেটা অন্যভাবে করা, ডিপ্লোম্যাটিক ওয়েতে করা। এইটাই হচ্ছে শুরু আর কি, এখন তো হচ্ছেই। আর ভাস্কর্য আমি বর্তমানে প্রায় 410 বছর পুরনো একটা মন্দিরে কাজ করছি, ওটার রেনোভেশনের জন্য। ওখানে মন্দিরটা প্রায় প্রায় ভেঙে গেছে বলা যায়, বা এর ভিতরের যে আগের কাজগুলো ছিল এগুলো আমরা নতুন করে আনতেছি, রেনোভেশন করতেছি। তো এই তো এর সাথে এখন কাজ করা হচ্ছে। আগামীতে আমি ভাস্কর্য নিয়েই থাকতে চাই। তুমি যখন গ্রাফিতিতে কাজ করছো বা ভাস্কর্য নিয়ে কাজ করছো, সেই সময় তোমাদের যারা শিক্ষক আছে তাদের দিক থেকে কোঅপারেশনের জায়গাটা কেমন ছিল? 100%, একেবারেই 100%। আমাদের নট অনলি গ্রাফিতি, আমাদের শিক্ষকরা মূলত আমি বলবো আমার ভাস্কর্যের যারা শিক্ষক আছেন তারা আমাদেরকে এমনভাবে ইন্সপায়ার করছেন। এবং নট অনলি গ্রাফিতি, নট অনলি আর্ট, আমাদের সামনে আমরা কি করব, আমাদের ইকোনমিক্যাল জোন কি, আমাদেরকে কিভাবে ইকোনমিক্যাল এই জায়গায় আমাদেরকে সারভাইভ করতে হবে, কিভাবে আমাদের স্টেটমেন্ট ক্লিয়ার করতে হবে, সব কিছু আমাদেরকে তারা ট্রেন করছেন, আমাদেরকে তারা বলছেন আমাদের বর্তমান পরিস্থিতি কেমন, সামনের পরিস্থিতি কেমন হবে, সব কিছু সম্পর্কে আমাদের অলরেডি একটা জ্ঞান আমরা নিচ্ছি। আর চারুকলার যে সামনের সম্ভাবনা এটা বিশাল।
এবং তোমাদের এই যে চারুকলা বলি বা শিল্প বলি, সেটা গান হতে পারে, গ্রাফিতি হতে পারে, ভাস্কর্য হতে পারে, এটার যে একটা অন্যরকম স্পিরিট এবং এটা যে আসলে একটা রিভলিউশনের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে সেটা তো আমরা দেখতেই পারলাম। আমি পার্শ্বের কাছেই জানতে চাই একটু, এই যে প্রতিবাদের ভাষা আমরা যেটা বলছিলাম এবং তোমার গান এবং আরও অনেক কাজ, সেসব নিয়ে কথা হচ্ছিল, এবং সব শেষে যেটা আমি জিজ্ঞেস করতে চাই, তুমি যে বললে শুরুতেই যে তোমার প্রতিবাদী যে গানগুলো সেগুলো তোমাকে বেশি টানে এবং এ ধরনের গান করতে তোমার ভালো লাগে, তো তোমার এইটা নিয়ে কোনো প্ল্যানিং আছে কি না, বা তুমি এটা নিয়ে মূলত ভবিষ্যতে কোনো স্ট্রং কিছু করতে চাও কি না? হ্যাঁ, চাই। এখন যখন একটা মানে গ্রাউন্ড তৈরি হয়েছে, যখন মানুষ এটা চাচ্ছে, মানুষ এরকম গান পছন্দ করে, আমি দেখছি, বা আমার থেকে পছন্দ করে, হয়তো আমি ভবিষ্যতেও আরও ভালো কিছু উপহার দিতে পারবো মানুষদের। আমি আসলে অনেক আগে থেকেই কবির সুমন, তারপরে আমাদের নচিকেতা, তারপরে আমাদের মৌসুমী ভৌমিক, এনাদের গান আমার ভীষণ পছন্দ। ওনাদের একটা প্রতিবাদ। তোমার এই গানটি তুমি তো প্রথমে ফেসবুকে আপলোড করেছিলে, কিভাবে? আচ্ছা, একদমই ফেসবুকে জাস্ট নরমালি আপলোড মানে দিয়েছিলাম। তখন কি আন্দোলনের শুরুতেই করেছিলে না কখন করেছিলে? শুরু বলতে ওটা আমি 28 তারিখে দিয়েছিলাম আর কি, মানে যেদিন মুগ্ধ মারা যায় মেবি তার পরের দিন। আচ্ছা, তারপর সেটা এখন রিচ কিরকম? ওটা তো 7 মিলিয়ন ক্রস করেছে, প্রথম দিনই 3 মিলিয়ন ক্রস করেছিল, 30 লক্ষ মানুষ। এটা আসলে তোমার গান হলেও মানে গণমানুষের গান হয়ে দাঁড়িয়েছে এবং সবাই অনেক বেশি কানেক্ট করতে পেরেছে, একটা রেলেভেন্স ছিল, এবং যেটা বলছিলাম যে তোমার লিরিক্সগুলো অনেক বেশি কানেক্টিং ছিল সিচুয়েশনের সাথে। আমার গানের প্রত্যেকটা লাইনই আসলে এক একটা গল্পের কাহিনী, একটা গল্প আছে প্রত্যেকটা লাইনের পিছে। তুমি এই যে লিখলে, তোমার পাবলিশ করার সময় কোনো ভয় বা চ্যালেঞ্জ মনে হয়েছিল কিনা কিছু? হ্যাঁ, একটু তো ভয় চ্যালেঞ্জ ছিলই, তবে ওই ভয়টা এতখানিও ছিল না যতখানি আমার ভেতরের ক্ষোভটা বা ভেতরের কষ্টটা ছিল। হয়তো কষ্টটা বেশি ছিল দেখেই দিতে পেরেছিলাম, না হলে ভয় কাজ করতোই স্বাভাবিক, কারণ সবার যা অবস্থা। আরও যে 2 জন গান গেয়েছিল ওনাদেরকে তো তুলে নিয়ে গেছিল আমি যতদূর জানি, তো একটা ভয় থেকে তো দেওয়া অবশ্যই। আমি তামান্না এবং অতুল তোমাকেও জিজ্ঞেস করব যে এই যে একটা আন্দোলনে তোমরা একাত্মতা ঘোষণা করলে, কাজ করলে, পরিবার থেকে কোনো ধরনের বাধা বা রেস্ট্রিকশনসের জায়গাটা ছিল কিনা? ছিল, মানে অবশ্যই ছিল। এবং আমরা সেই বাধা উপেক্ষা করেই অনেকে যার যার জায়গা থেকে হয়তো অনেকে মাঠে নামতে পেরেছে, আবার অনেকে মাঠে নামতে পারেনি। যেমন ওর কথা যেমন বলি, ও গান গেয়ে ওরটা সংগ্রাম করেছে। যেমন আমি কয়লা নিয়েছিলাম আমার হাতে, আমার খুব রাগ হয়েছিল আমার মায়ের প্রতি। হ্যাঁ, সে আমাকে যেতে দেবে না, আমার ভাইকেও সে ধরে রাখবে, বাট আমার ভাইকে ধরে রাখতে পারেনি, সে ছেলে মানুষ চলে গেছে, বাট আমি চাইলেই বের হতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো তখন আমি খুব রাগ করেই কয়লা হাতে নিলাম, আর কয়লাগুলো আমার নিজের বানানো ছিল, ওই যে পেয়ারা গাছের ডাল পুড়িয়ে বানানো কয়লা। তো সেটা দিয়ে আমি কিছু ছবি আঁকলাম একদম রাগ করেই, যে যেতে দিচ্ছে না, কি করব। তো ফেসবুক স্ক্রল করলে আমার চোখ দিয়ে কেমন জানি মানে ঠান্ডা শীতল হয়ে আসছে, মানে এত কিছু, এত এত এরকম আমি কল্পনা করিনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আসলে। তো তখন ভাবলাম যে কি করার, তাহলে আমি একটু আঁকি কিছু, দেখি কি হয়, দেখা যাক কি হয়। তো পরে দেখলাম যে মানুষের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, আমি সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ আঁকো, তুমি ভেঙে পড়ো না। তারপর আমার অনেক ফ্রেন্ডরা বললো যে ফাবিয়া দেখ, আমরা তো বের হতে পারছি না, তাতে কি তুই মন খারাপ করিস না, তুই এঁকে যা। তারপরে বেশ কিছু ছবি আপলোড করা হয়েছে, আবার কিছু আপলোড করিনি আমি ইচ্ছে করেই, মানে আমার মনে হলো যে ওগুলো আমার ওগুলো নিজেরই থাক, হ্যাঁ, ওই জায়গা থেকে। তো আমার কিছু কয়লা দিয়ে কিছু ছবি আঁকা হয়েছে। তো আমার সংগ্রামের জায়গাটা যেমন ছবি আঁকা ছিল, অনেকের গান ছিল, অনেকে মাঠে নেমেছে, অনেকে অনেকভাবেই এই সংগ্রামটা চালিয়েছে, যার ফল আমরা আজকে পাচ্ছি। এত সুন্দর করে ঢাকাটা সাজছে, পুরো বাংলাদেশই সাজছে সুন্দর রঙে। তো এইগুলো কিন্তু ওই যে আন্দোলনের সময় আমরা এত কিছু করলাম, যার যার জায়গা থেকে সংগ্রাম করলাম, তারই একটা ফল এটা। আমি অতুলের কাছে একই প্রশ্নটা রাখতে চাই, পরিবার থেকে কোনো সাপোর্ট পেয়েছিলে নাকি নানা ধরনের বাধা ছিল, না যেতে দিব না, কিংবা অনেক ধরনের সমস্যা হয়, তো তোমার জায়গাটা কি ছিল? না, এখন তো আসলে মানে ব্যাপারটা অনেকটা ডিপ্লোম্যাটিক। এখন অনেকেই মানে শো অফের জায়গা থেকে অনেকে বলে আমার পরিবার থেকে হচ্ছে আমাকে সবার আগে রাখছে। তো সত্যি কথা বলতে আমার পরিবার থেকে আমার অনেক চাপ আসছিল। আমার বোন থেকে, আমার বাবা থেকে, মা থেকে, সবার থেকে কল আসতেছিল যে বাইরে যাওয়া একদমই নিষেধ, বাইরে যাওয়া যাবে না, আন্দোলনের সাথে যোগ হওয়া যাবে না, হ্যান-ত্যান। তো সত্যি কথা বলতে শুরুতে আমি ছিলাম না,
শুরুতে আমার আন্দোলনটা ছিল যেমন ফাবিয়া বলল যে পার্সা যেমন গানের মাধ্যমে করছে, ও যেমন চারকোলের মাধ্যমে করছে, আমার কাজটাও ছিল এরকম, আমি অ্যানিমেশনের মাধ্যমে করছি। আচ্ছা, আবু সাঈদের একটা অ্যানিমেশন ছিল, সে দাঁড়ায়, তার বুকে একটা গুলি লাগে, সে রক্ত হয়ে মিশে যায়, সেই রক্তটা একটা বাংলাদেশ হয়ে মাটিতে মিশে যায়, বাংলাদেশের পতাকা হয়ে, সেই বাংলাদেশ থেকে আবার আবু সাঈদ জন্ম হচ্ছে। এটা ছিল আমার ফিনিক্স পাখির থিমে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি প্রথমে ওইভাবেই আন্দোলনটা শুরু করি আমার জায়গা থেকে। আমি মনে করি যে এই আন্দোলনে যে একটা সিঙ্গেল পোস্টও করেছে সেও একজন এর সাথে মানে সাপোর্টিভ ছিল। তো এই যে সাপোর্টের ব্যাপারটা আসছে, আমরা পরিবারের কথা বললাম, একই সাথে কিন্তু আমাদের বন্ধুও এর সাথে অনেক বেশি কানেক্ট হয়ে যায়। তো যখন কাজগুলো করছো তখন বন্ধুত্বের জায়গাটা কেমন ছিল, বন্ধুরা কিরকম সাপোর্ট করেছে, কারা ছিল, দু একটা নাম যদি আমরা জানতে চাই। বন্ধুদের মধ্যে তো অবশ্যই পুরো চারুকলা পরিবারই ছিল, সবাই আমরা গ্রুপে কানেক্টেড ছিলাম। যেমন আমার সাথে আমার বন্ধু মাহিন ছিল, তারপর জয় ছিল, আরো বড় ভাইরা ছিল, ইনায়েত ভাই ছিলেন, উনি এখন আমাদের গ্রাফিতির সাথে কাজ করছেন। তারপর সাইমিম নামে আমার একটা বান্ধবী ছিল, ও কাজ করেছে। ওনারা দুজন আন্দোলনে গিয়ে ওনার আঘাতও হয়েছে, তাদের উপর একটা চাপ আসছে। তো বলা যায় অনেকেই ছিল। ফাবিয়ার ক্ষেত্রে কেমন ছিল? আমার ক্ষেত্রে ওর বন্ধু আমার বন্ধু সার্কেল একই আসলে, তবে নাম কিছু আসলে যেহেতু বলতে বললে, যেমন সাইমা, রুমা, আমার আরো ফ্রেন্ড, ও তো বলেই দিল। তো আসলে ফ্রেন্ড বলতে কি, আমরাই তো ফ্রেন্ড, মানে আমাদেরই তো আন্দোলন, আলাদা করে বলার কিছু নেই যে ও কি করলো ও কি করলো, আমাদেরই তো আন্দোলন, আমরাই তো করেছি, এরকম একটা। তবে হ্যাঁ, এটা বলতেই হবে যে সবাই তো আর না, কিছু কিছু মানুষ তো থাকে যারা পিছিয়ে ছিল, তাদের প্রতি আমার বলার কিছু নেই। নিজের বিবেক থেকে যে যেটা ভেবেছে সে সেটা করেছে, তাদের প্রতি আমার কোনো, যার কাছে যে পার্সপেক্টিভ, হ্যাঁ যার কাছে যে পার্সপেক্টিভ, হয়তো আমরা যেভাবে প্রকাশ করতে পেরেছি, হয়তো অনেকের বাধা এমন এমন পর্যায়ে ছিল সে পারেনি। হ্যাঁ, এই বিষয়ে আসলে আমরা নাক না গলাই। আমি পার্সের কাছে ফিরে যাচ্ছি। ওরা বলছিল পরিবারের কথা, বন্ধুত্বের কথা, আমাদের সকলের জীবনেই আসলে সাপোর্টটা অনেক বেশি দরকার। এবং তুমি যখন শুরু করেছো এবং এখন অবধি বন্ধুত্বের কিন্তু অনেক বড় একটা প্রভাব ছিল। তো আমরা আয়োজনের শেষ পর্যায়ে আমরা গান শুনতে শুনতেই বিদায় নিতে চাই। জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তুমি তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, এমন করে আকুল হয়ে আমায় তুমি